ওকে, সো আমরা ddx of cosec x is equals to আমাদের আউটপুট হবে মাইনাস cosec x ইন্টু cot x। এটা আমরা প্রমাণ করব। ফাইন, সো শুরু করছি প্রমাণ। ধরি function of x is equals to cosec x মূল অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই একজন আমাকে কোশ্চেন করেছেন এই অন্তরীকরণের মূল নিয়ম হতে পাই কথাটা কি বারবার লিখতে হবে কিনা, মানে প্রত্যেকবার প্রমাণের সময় লিখতে হবে কিনা। আপনি বারবার লিখবেন কিনা জানি না, বাট আপনি যখন একটা কমপ্লিট প্রমাণ হিসেবে লিখতে চাইবেন তখন আপনাকে এই কথাটা লিখতে হবে, কারণ আপনি যে একটা ফাংশন অফ এক্স ধরেছেন এবং এই ফাংশনের ddx অফ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু যে আপনি এই জিনিসটা লিখছেন যে ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে জিনিসটা লিখছেন এটা যে আপনি অন্তরীকরণের মূল নিয়ম হতে পেয়েছেন এবং মূল নিয়মটা এসেছে যেটা আসলে ঢালের কনসেপ্ট থেকে, তো সেই জিনিসটা আসলে উল্লেখ করার প্রয়োজন রয়েছে। এখানে h টেন্ডস টু 0 হবে, তো সেই জন্য আপনি একবার লিখবেন না দুইবার মানে বারবার লিখবেন কিনা এটা ইটস আপ টু ইউ, বাট যখনই আপনার কাছে কোনো প্রমাণ চাইবে তখন আপনার এই লাইনটা লিখতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ফাংশন অফ এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা cosec x প্লাস এইচ বসিয়ে দিব। আমি বাম পাশে নিয়ে আসছি জিনিসটা। সো cosec x প্লাস এইচ মাইনাস cosec x ডিভাইডেড বাই এইচ। যেহেতু সেকেন্ডটা বুঝেছেন তার মানে কসেকেটটা আপনারা পারবেন। সো cosec x প্লাস এইচ, তাহলে এই জায়গাটাতে আমরা 1 ডিভাইডেড বাই সরি এখানে আমি এক্সট্রিমলি সরি, লাস্ট ক্লাসে এরকম একটা ভুল করেছিলাম। আপনারা জানি না ভুলটা ধরতে পেরেছেন কিনা, কেউ কি ভুলটা ধরতে পেরেছেন যে আমি এখানে একটা ভুল করেছি দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনে? বলেন। ভেরি গুড, লিমিট লিখিনি, দ্বিতীয় লাইনে এবং তৃতীয় লাইনে লিমিট লিখিনি। রাইট, সো এখানে আসবে লিমিট h টেন্ডস টু 0, অ্যাগেইন লিমিট h টেন্ডস টু 0। থ্যাংক ইউ। cosec x প্লাস এইচ এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin x প্লাস এইচ মাইনাস cosec x এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin x ডিভাইডেড বাই এইচ। ওকে, সো ইজ ইকুয়ালস টু আমরা লিমিট h টেন্ডস টু 0 1 বাই এইচ, মানে এই এইচটাকে আমরা 1 বাই এইচ করে ফেললাম। আর এট এ টাইম আমরা আসলে লসাগু করব লবের অংশটাতে, অর্থাৎ সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। তাহলে এই সাইন এক্সটা 1 এর সাথে গুণ হয়ে বাম পাশে চলে যাবে, এন্ড সাইন এক্স প্লাস এইচটা ডান পাশে চলে যাবে। এই হচ্ছে আমাদের সাইন এক্স, এটা হচ্ছে আমাদের সি এবং এটা হচ্ছে আমাদের ডি। তো এই হচ্ছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। এটা হচ্ছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। ইজ ইকুয়ালস টু লিমিট h tends to 0, so 1 divided by h into sin c minus sin d। তো sin c minus sin d এর সূত্র কেউ বলতে পারবে? আছে এমন কেউ? কেউ আছে? জি স্যার। বলেন, সূত্র বলেন। sin c minus sin d এর সূত্র কি? So 2 cos Right, c plus d by 2 into sin c minus d by 2. Right, c plus thank d you. by 2. 2 cos c plus d by 2, thank you. c plus d তার মানে x plus h by 2 and into sin c minus d by 2 অর্থাৎ sin x minus h by 2, ঠিক আছে, ডিভাইডেড বাই আপনার রইলো sin x plus h into sin x।
এখন ঠিক সেই আগের মতো এই যে 2 গুণ অবস্থায় যে 2টা রয়েছে, এই 2টাকে আমরা আসলে নিচে নিয়ে যাব, h এর নিচে নিয়ে যাব। সো লিমিট h টেন্ডস টু 0, তো আমরা আসলে 1 ডিভাইডেড বাই h ডিভাইডেড বাই 2 নিয়ে আসলাম। এন্ড এখানে আমাদের একই জিনিস আসলে cos, সেখানে আমাদের 2x প্লাস h ডিভাইডেড বাই 2 থাকছে, এবং এখানে আমাদের সাইন, এখানে এক্স এক্স কাটাকাটি যাওয়াতে আমাদের মাইনাস h বাই 2 থাকছে। সো মাইনাসটা সাইন অ্যাবজর্ব করতে পারবে না, সামনে পাঠিয়ে দিবে। সো সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, সো লিমিট h টেন্ডস টু 0। সো এখন এই সাইন, এটাকে আমরা সামনে নিয়ে আসি, এট এ টাইম দুটো কাজ করি। সো সামনে নিয়ে আসি এবং মাইনাস সাইন h বাই 2 লিখে ফেলি, ডিভাইডেড বাই h বাই 2 লিখে ফেলি, ইন্টু এখানে যে cos 2x বাই প্লাস h বাই 2 আছে, এখানে আমরা cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস h বাই 2 লিখে ফেলি। আর নিচে আমাদের রইল সাইন x প্লাস h ইন্টু সাইন x। এখন পরবর্তী লাইন ওই পৃষ্ঠায় করব, তার আগে একটু ব্রিফিং করি। সো আমরা পরবর্তী লাইনে লিমিটকে ডিস্ট্রিবিউট করব, এই মাইনাসটা লিমিটকে ডিস্ট্রিবিউট করার সময় সামনে চলে আসবে। এটা একটা লিমিটের অংশ হবে এবং এই পুরোটা একটা লিমিটের অংশ হবে। উপরে এখানে 2x বাই 2, এখান থেকে আসলে শুধু থাকবে x প্লাস h বাই 2, নিচে হরে কোনো চেঞ্জ হবে না। আই হোপ এখানে কোনো সমস্যা নেই। আছে কি কারো কোনো প্রবলেম? ওকে ওকে, আশা করি নেই। উদয় কি উপস্থিত? উদয় নেই। এই হলো কালপ্রিট, যেগুলো আর কি প্রথম সেশনে থাকে, তারপরে সেশনে থাকে না। ওকে ফাইন, ঠিক আছে, পরবর্তী লাইনে যাচ্ছি। পরবর্তী অংশতে আমাদের কি থাকছে, মানে পরবর্তী অংশ, হ্যাঁ মাহি তুমি আছো, আমি দেখতে পাচ্ছি। ইজ ইকুয়ালস টু লিমিট, সো ফার্স্ট অফ অল ফার্স্টের সামনে একটা মাইনাস আসবে, এটা কিন্তু আমার সেই সাইনের মাইনাসটা সামনে চলে আসলো। সো লিমিট h, এখানে আমরা জিনিসটাকে h বাই 2 করে দেই, এখানে আমরা জিনিসটাকে h বাই 2 করে দেই, কারণ কি আমরা পরবর্তী লাইনে আসলে জিনিসটাকে সিম্পলিফাই করে ফেলতে পারবো। সো h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2, এটা কি বুঝতে পেরেছি সবাই কেন আমি এখানে h বাই 2 করেছি, এবং এটা যে আমরা করতে পারি তার যে এখতিয়ার আমাদের আছে সেটা কি মনে আছে? যেহেতু জি h স্যার। টেন্ডস টু 0, সুতরাং h বাই 2 টেন্ডস টু অবশ্যই 0 হবে, ইনটু তারপরে যেটা রয়েছে যে লিমিট, যেখানে চেঞ্জ করার প্রয়োজন সেখানে করব, সব জায়গায় কিন্তু করার প্রয়োজন হবে না। সো এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল হচ্ছে cos, উপরে ছিল cos 2x বাই 2, তাহলে সেখান থেকে x প্লাস h বাই 2 থাকবে। আর আমার এখানে নিচে কি ছিল, নিচে ছিল সাইন, সাইন x প্লাস h ইন্টু সাইন x আমাদের অবশিষ্ট থাকবে। সো ইজ ইকুয়ালস টু মাইনাস, এখানে আমরা আসলে 1 পাবো। হ্যাঁ স্যার বলেন, 0 দেইনি, হ্যাঁ এটাই তো? জি স্যার। ওকে ফাইন, কি বলেছেন আমি বুঝি নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি দিয়েছি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা সো লিমিট h টেন্ডস টু 0, এই জায়গাটাতে আমরা আসলে x এর h এর জায়গায় মান বসিয়ে দিব। সো cos x বাই 2 অর্থাৎ 0 বাই 2, তার মানে আসলে cos x প্লাস 0 ডিভাইডেড বাই সাইন x প্লাস 0 এন্ড ডিভাইডেড বাই ইনটু হচ্ছে সাইন x। তো আমরা এটাকে এভাবে করতে পারি, মাইনাস এটা গুণ অবস্থায় আছে, সো এখানে একটা ব্র্যাকেট দেওয়াটা বাঞ্ছনীয়। সো এখানে আসলে দাঁড়ায় হচ্ছে সাইন cos x ডিভাইডেড বাই সাইন এক্স, এন্ড এখানে আসলে দাঁড়াচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন এক্স। তো সেই জায়গা থেকে আমাদের চলে আসতেছে মাইনাস cot x, বা এই জিনিসটাকে যদি আগে লিখি প্রশ্নের সুবিধার জন্য, সো cosec x ইনটু আসলে cot x চলে আসতেছে আমাদের, রাইট, সূত্র যেটা আমরা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে আমরা যদি লিখি যে আমরা আসলে কি প্রমাণ করলাম, ddx of cosec x is equals to minus cosec x into cot x। সো এটা হচ্ছে আমাদের নাম্বার 11 নাম্বার রুলস, যেটা আমরা ডিফারেন্সিয়েশনে এবং ইন্টিগ্রেশনে সরাসরি
অ্যাপ্লাই করব। এবং আই এম নট শিওর দ্যাট আই এম ডেফিনেটলি শিওর যে আপনাদের এটার মাধ্যমে আসলে আপনারা যদি ফিজিক্সটাকে আপনারা যদি ক্যালকুলাসে কোনো প্রবলেম থেকে থাকে, আপনাদের ফিজিক্সের ক্যালকুলাসের প্রবলেমটা স্টেপ বাই স্টেপ সলভ হয়ে যাবে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। আই হোপ সো, কারণ আমি সেই বেসিক থেকেই শুরু করেছি। পরিবর্তন, দ্যাট মিনস আমরা যেহেতু ক্যালকুলাস শিখছি, ইন্টিগ্রেশন শিখছি, সো আমরা পরিবর্তন নিয়ে কথা বলছি। সো ক্যালকুলাস মানেই হচ্ছে পরিবর্তনের বিদ্যা, এবং আমরা আপাতত পরিবর্তনের গতি নিয়ে কথা বলছি। সো যখনই বলি হচ্ছে ডিডিএক্স অফ কজ এক্স, তার মানে কি এক্স এর সাপেক্ষে কসেক এক্স এর পরিবর্তন। এই যে ডিডিএক্স অফ, এটা মানে কি এক্স এর সাপেক্ষে। যদি এখন ডিডি এক্স না দিয়ে আমরা যদি এরকম বলতাম ডিডি টি, মানে সময়ের সাপেক্ষে টি দ্বারা যদি টাইমকে নির্দেশ করতাম, তাহলে সময়ের সাপেক্ষে কসেক এক্স এর পরিবর্তন, যেটা তোমরা আসলে ফিজিক্সে করে আসছো, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে গতির পরিবর্তন, এগুলো করে আসছো। ফাইন। সো আজকে আমাদের সূত্রের প্রমাণ এতটুকুই থাকবে। সূত্রের প্রমাণ আমাদের আর 3টা প্রমাণ রয়েছে, আমরা 4টা দিলাম আজকে, আমাদের আরো 3টা প্রমাণ রয়েছে। অর্থাৎ আমাদের এখন ধ্রুবক পদকে ডিফারেন্সিয়েট করলে আমরা ধ্রুবক পদের কোনো আউটপুট বের হয় না, এটা আমরা দেখাবো যে ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন হয় না, এটা আমরা প্রমাণ করে দেখাবো, যদি এটা বইয়ে কোথাও প্রমাণ করা নেই। তারপরে আমরা ইউ ইন্টু ভি, ইউভি, এটাকে প্রমাণ করে দেখাবো, এবং ইউ ডিভাইডেড বাই ভি অর্থাৎ ইউ বাই ভি, এটাও আমরা প্রমাণ করে দেখাবো। তারপরে আমরা অ্যাপ্লাইয়ে যাব। সো আজকে আমরা খুব সহজ, খুবই সহজ, আসলে একটা দুইটা অঙ্ক করে দিলে আসলে আর করার প্রয়োজন হয় না, বাট আই এম শিওর দ্যাট আপনাদের মধ্যে সবাই কেউ বই খাতা নেয় নাই। সো দয়া করে এখন সূত্রগুলো আপনারা লিখেন নাই, আই নো, আপনারা এখন সবাই একটু বই খাতা নেন। আমি আপনাদেরকে 1 মিনিট টাইম দিব, আমি লাইনে আছি, আমি কোথাও যাচ্ছি না, 1 মিনিট টাইম দেবো, একটু বই খাতাগুলো নেন, আমার সাথে অঙ্কগুলো করবেন। বই খাতা নেন, আমরা একটু অঙ্ক করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আপনি এখানে যে আমরা একটা সূত্র ইউজ করি, মানে যে কোনো কিছুর উপরে যে লবে যেটা থাকবে হরেও সেই মানে ওইটা থাকলে 1 হয়। সো ওইখানে যদি আমরা পাশের এটা এক্সাম্পলে দেখি যে ওখানে আমরা 0 বসাতে পারছি h/2 তে, কিন্তু এখানে আমরা 0টা স্পেসিফিকলি বসাচ্ছি না, আমরা লিমিটের যে কেন এটাকে বসাচ্ছি না? হ্যাঁ কেন বসাচ্ছি না? আচ্ছা, এখানে প্রশ্নটার উত্তর দুইটা। 1 নাম্বার হচ্ছে আমরা বসাতে পারি, ফার্স্ট অফ অল হচ্ছে বসাতে পারি, সেকেন্ড অফ অল হচ্ছে বসালে এই জিনিসটা 0 চলে আসবে। যদি আমি খেয়াল করেন এই জায়গায় যদি আমি সাইন এইচ এর জায়গায় 0 বসাই, খেয়াল করেন, তাহলে সাইন 0 এর মান 0। আবার এইচ এর জায়গায় এখানে যদি 0 বসাই, তাহলে 0/2 মানে হচ্ছে 0। তার মানে এখানে যদি আমি 0 বসাই, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে 0/0 ফরম্যাট, অর্থাৎ অনির্ণয় ফরম্যাট। অনির্ণয় ফরম্যাট আমরা বসাতে পারবো না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এটা আমরা কিন্তু ক্যালকুলাস দিয়ে, মানে চিত্র দিয়ে, জ্যামিতি দিয়ে প্রমাণ করে আসছি, যখনই কোনো একটা সাইনের সাথে যেই কোণের মানটা থাকবে, সেই কোণের মানটা যখন অতি ক্ষুদ্র হবে, দ্যাট মিনস যখন শূন্যের খুব কাছাকাছি যাবে, তখন এই পুরো অংশটা সাইন ডিভাইডেড বাই সামথিং, সাইন এক্স অর সামথিং ডিভাইডেড বাই সামথিং, তখন এই জিনিসটা আসলে লম্ব বাই ভূমির অনুপাত হয়ে যায়। এবং লম্ব বাই ভূমির অনুপাত আসলে সবসময় যখন লম্ব এবং ভূমি সেম হয়ে যায়, তখন সেটা, সরি, লম্ব বাই ভূমি না, তখন সেটা অতিভুজ বাই কি বলে আমাদের সাইনের জন্য অতিভুজ বাই লম্ব, তখন এই জিনিসটার অনুপাতটা 1 হয়ে যায়। আপনার জন্য আমি এখানে আবার একটু সাজেস্ট করব যে লিমিটেড যখন আমরা টাইপ 5 কেস 1, লিমিটেড টাইপ 5 কেস 1 যখন আমি শিখিয়েছিলাম, তখন আমি আপনার প্রশ্নের উত্তরটা ওখানে আছে। ফার্স্ট অফ অল আমি যদি এখানে বসাই, এটা অনির্ণয় ফরম্যাট আছে 0/0, তার মানে বসানো যাবে না। এবং দ্বিতীয় উত্তর হচ্ছে এটা যেহেতু না বসানো যায়, সেহেতু আমরা ওইখানে যে প্রমাণ করে আসছি যে যেহেতু বসাতে পারবো না, তাহলে কি লেখা যায়, সেই লেখার জিনিসটা আমরা ওখানে শিখে আসছি। ঠিক আছে, ফাইন। আশা করি যে সবাই বই খাতা নিয়েছেন এবং আমার সাথে সাথে অঙ্কগুলো করবেন, খুবই সহজ। এগুলো আসলে আপনাদের বাসায় হোমওয়ার্ক দেওয়ার কথা, দেওয়া উচিত, বাট আমি তারপরও জানি আপনারা বাসায় এগুলো করবেন না। এগুলো এতই সহজ অঙ্ক, মনে করবেন যে আচ্ছা এগুলো তো সহজ, পারি, করা লাগবে না। তো সেই জন্য আমার সাথে সাথে একটু করেন এই অঙ্কগুলো। 3 নম্বর অঙ্ক, বইয়ের 3 নম্বর কথা বলছি, অনুশীলনী 9.3, সরি 9.2, অনুশীলনী 9.2 এর 3 নম্বর অঙ্ক। সবাই কি একটু বইটা কষ্ট করে খোলেন, সবাই বইটা কষ্ট করে খোলেন, আমার সাথে সাথে করেন স্লোলি। আচ্ছা, আমরা এখন একটাই মাত্র সূত্র নিয়ে কাজ করব, একটা সূত্র দিয়েই আমরা প্রমাণগুলো করব। আমরা 3 এবং 4 নাম্বারটা করব একটা সূত্র দিয়ে। সেটা হচ্ছে 1 নাম্বার প্রমাণ আমরা যেটা শিখেছি, সেটা হচ্ছে ddx of x to the power n, ddx of x to the power n is equals to
nx ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 1। সো এই সূত্র দিয়েই আমরা এখন বাকি এই যে 3 এবং 4 নম্বর অঙ্ক এই পুরোটা আমরা করে ফেলবো। সো খুবই সহজ অঙ্ক, আবারও বলি, পানির মতো সোজা অঙ্ক, যোগ বিয়োগ টাইপের। আমার সাথে সাথে করতে থাকেন, ঠিক আছে? সো শুরু করছি 3-এর 1 নম্বর অঙ্ক। 3-এর 1 নম্বর অঙ্ক, চ্যাপ্টার 9.2। দেখেন কি বলেছে, এক্স এর সাপেক্ষে, আগে কি বলেছে সেটা আগে বোঝেন। হ্যাঁ, 3 নম্বরে আসলে কি বলেছে, আমি একটু প্রশ্নটা ওপেন করি আপনাদের জন্য। কি বলেছে, বলেছে যে এক্স এর সাপেক্ষে নিচের ফাংশনগুলির অন্তরজ নির্ণয় করো। অন্তরজ নির্ণয় করো 3 এবং 4 নম্বর অঙ্ক পুরোটার জন্য। অন্তরজ, অন্তরজ কথাটার মানে কি? ডিফারেন্সিয়েশন। অন্তরজ কথাটার মানে কি? ডিফারেন্সিয়েশন। তাহলে আমাকে বলেছে যে ব্যাপারটা এরকম যে এক্স টু দি পাওয়ার 4 আমার এখানে দেয়া রয়েছে, এটার অ্যান্সার কি হবে সবাই জানি, এটার অ্যান্সার হবে 3x কিউব, সবাই জানি, সবাই বুঝতে পারছি। বাট এটা সরি 4x কিউব। তো এটা আমরা লিখবো কিভাবে? তো এইটাকে লেখার জন্য এগুলো বেসিক্যালি আবারও বলছি 3 এবং 4 নম্বরে যা আছে, 3 এবং 4 নম্বরে যা আছে সব এমসিকিউ, এবং এটা আমাদের এই রিলেটেড জিনিস আমাদের পরীক্ষাতেও থাকবে, এমসিকিউতেও থাকবে। সেই জন্য আমি এই জিনিসটা একটু তাড়াহুড়ো করে করাচ্ছি যাতে আমাদের পরীক্ষায় আমি এই জিনিসগুলো দিতে পারি। সো ফাইন, আমরা যদি একটু বাংলা ভাষায় লিখি যে এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরজ, এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরজ, এরকম ভাবে যদি আমরা লিখি অন্তরজ, আমরা ছোটবেলায় এরকম কাজ করেছি কিনা মনে আছে যে a প্লাস বি হোল স্কোয়ার 5x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বর্গ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখেছি 5x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে লিখেছি এর বর্গ, তার পরের লাইনে লিখেছি কি হোল স্কোয়ার, রাইট? সো এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরজ, এটা লেখার পরে আমরা আসলে লিখতে পারি ddx অফ এক্স টু দি পাওয়ার 4। কিন্তু আমরা যেহেতু যথেষ্ট বড় হয়েছি, আমাদের এরকম ভাবে এই এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরজ লিখে তারপরে ddx অফ এক্স টু দি পাওয়ার 4 লেখার আসলে বয়স নেই। আমরা সরাসরি এই লাইনটাই লিখতে পারবো, আসলে ddx অফ এক্স টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারবো। ফাইন, এর পরের লাইন আমরা জানি, এর পরের লাইন আসলে পাশাপাশি করে ফেলা যায়। এই 4, এই 4টা সামনে আসবে, এই যে এই সূত্রের অনুযায়ী, এই সূত্রের প্রমাণ আমরা দেখিয়েছি, পাওয়ার এনটা সামনে আসবে, অর্থাৎ 4 সামনে আসবে, এক্স চলক জায়গা মতো থাকবে, এন্ড পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ আলটিমেটলি এটার অ্যান্সার হচ্ছে 4x cube. Definitely this is for MCQ. Definitely this is for MCQ, not for সৃজনশীল or not for anything else. 3-এর 1 শেষ, 3-এর 2-এ চলে আসি, খুবই সহজ অঙ্ক। 2-এ বলেছে x টু দি পাওয়ার 1/7 এর অন্তরজ। সো তোমরা বুঝতেই পারছো এটা কি হবে, বাট আমার সাথে সাথে করো ddx অফ x টু দি পাওয়ার 1/7। আমি কেন আমার সাথে সাথে করতে বলছি, কারণ আমি এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর সবাই এই 3 এবং 4 নাম্বারের খাতায় যে করেছো এটা ছবি তুলে আমাকে পার্সোনালি সবাই হোয়াটসঅ্যাপ করবে, অথবা পার্সোনালি সবাই আমাকে ইনবক্স করবে মেসেঞ্জারে, আমি সবার খাতাটা দেখব। আচ্ছা, সো এখানে পাওয়ার হিসেবে রয়েছে 1/7, সো 1/7 সামনে আসবে, ইন্টু এক্স টু দি পাওয়ার 1/7 মাইনাস 1। তাহলে আলটিমেটলি এখানে কি থেকে যাবে, 1/7 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/7 মাইনাস 1। তো সো 1/7 মাইনাস 1 আমাদের আলটিমেটলি থেকে যায় -6/7। তাহলে -6/7 এটাকে এই অবস্থায় আছে, এই অবস্থায় রাখতে হবে, কিছু করার নেই। ফাইন, দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, গেল। এরপরে আমাদের 3 নম্বরে কি বলেছে, সবাই করতেছেন কিনা? সবাই করতে হবে এবং খাতা আমাকে দেখাতে হবে। 3 নম্বরে কি বলেছে, ddx অফ এক্স টু দি পাওয়ার 5/3, পানির মতো সহজ অঙ্ক। সো 5/3 কে আমরা সামনে নিয়ে আসবো, ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস 1। তার মানে আমার কি থাকবে, 5/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3/3, দ্যাট মিনস 2/3। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? নাম্বার 4, খুবই সহজ ক্যালকুলাস, ddx অফ, এবং খুবই ছোট অঙ্ক, বুঝতে পারলে সূত্র মাথায় থাকলে খুবই সহজ অঙ্ক। দেখেন ddx অফ এক্স কিউব 7x কিউব, এই যে দেখেন এইখানে একটা ব্যাপার রয়েছে, এখানে কি 7 ইন্টু এক্স কিউব, তাহলে 7 হচ্ছে ধ্রুবক পদ, 7 হচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক পদের সাথে ডিফারেন্সিয়েশন কাজ করবে না। এটা এই জন্য পরবর্তী লাইনে আমরা 7টাকে বাইরে নিয়ে এসে, ধ্রুবক পদ 7 না, ধ্রুবক পদটাকে বাইরে নিয়ে এসে আমরা লিখি ddx অফ এক্স কিউব। এই যে 7টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, কেন বাইরে নিয়ে আসলাম, কেন ধ্রুবক পদের সাথে ডিফারেন্সিয়েশন কাজ করবে না, এটার প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এটার প্রমাণটা আমরা সুন্দর মতো ছোট্ট একটু প্রমাণ নেক্সট ক্লাসে দেখাবো। তার মানে এখানে রইল 7 ইন্টু 3
ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ 7 ইন্টু 3 তে কি হবে 21 ইন্টু এক্স স্কোয়ার। দিস ইজ আওয়ার অ্যান্সার, রাইট? বুঝতে পারছি। দেন নাম্বার 5, এখন বলেন আপনারা একটু প্রশ্নটা পড়ে দেখেন যে এখানে আসলে যে এই যে অঙ্কগুলো করলাম 5 নাম্বার আসলে করার প্রয়োজন পড়বে না। তার মানে এই যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে 5 তারপরে হচ্ছে 6টা কিভাবে করবেন, এনি আইডিয়া? আমাকে কেউ বলতে পারবেন 6 কিভাবে করবেন? 6 কিভাবে করবেন কেউ কি বলতে পারবেন? ডিডি এক্স অফ 1/x³ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ডিডি এক্স অফ 1/x³ এটাকে আমরা সূচকের নিয়মে এক্স ইনভার্স 3 লিখতে পারি, রাইট অর রং? সে এক্স ইনভার্স 3 যখন লিখলাম তখন আমরা কি -3 কে সামনে নিয়ে আসলাম, -3 ইন্টু এক্স ইন্টু -3 মাইনাস 1। তাহলে এখানে কি দাঁড়ায় এখানে কি দাঁড়াচ্ছে -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -4, -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -4। সো আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, আবার যেহেতু মাইনাস পাওয়ার রয়েছে আপনি এটাকে এভাবে করতে পারেন যে -3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার -4টাকে এক্স টু দি পাওয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার +4, এভাবে আপনি অ্যান্সার আনতে পারেন। বুঝাতে পারলাম? ওকে ফাইন। তাহলে আপনারা এখন 7 করতে পারবেন, 8 করতে পারবেন। 8 নাম্বার কি? 8 নাম্বার হচ্ছে 7 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এটাকে আপনারা কি লিখবেন? এই যে 7 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে আপনারা কিভাবে লিখবেন? আপনারা এটাকে লিখবেন 7 এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার -4, এভাবে লিখবেন, রাইট? ঠিক আছে, আচ্ছা। স্যার তারপরে আপনার সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ডটা আস্তে শোনা যাওয়ার পিছনে কারণ হচ্ছে, এখন শোনা যাচ্ছে কিনা দেখেন, একটা কল আসছিল সেই কারণে আমাদের সাউন্ডটা মিনিমাইজ হয়ে গেছে। এখন ঠিক আছে কিনা দেখেন। নো স্যার। এখনো ঠিক নেই? আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা, এখন দেখেন তো সাউন্ড কি ঠিক আছে কিনা। জি স্যার, এখন ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে ফাইন। সো 7 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি? 7 এক্স টু দি পাওয়ার -4। সো 7 এর উপরে ডিফারেন্সিয়েট কাজ করবে না, এক্স টু দি পাওয়ার -4 এর উপরে কাজ করবে। সেটা ছিল হচ্ছে আমাদের 8 নাম্বার। 8 নাম্বারের পরে 9 নাম্বারে আমাদের যা রয়েছে সেটা তোমরা পারবা, 10 নাম্বারেরটা পারবা। 10 নাম্বারের এখানে আমাদের দশমিক দেয়া রয়েছে 7.2 -7.2। সো দশমিক নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এখানে যদি আমার এরকম ভাবে বলে, আমি 10 নাম্বারের কথা বলছি, ডিডিএক্স অফ, এই জিনিসটা আমি কখনোই করাই না, মানে এই 3 এবং 4টা করাই না, বাট আপনারা যেহেতু কোনো কিছু করছেন না আপাতত এইটাই করেন। সো আমরা -7.2 সামনে নিয়ে আসবো, এক্স টু দি পাওয়ার -7.2 -7, তারপরে বাকি ক্যালকুলেশন করবেন। দশমিকের জন্য এটা আলাদা কোনো কিছু হবে না। এরপরে এসে 11 নম্বর অঙ্কতে দেখা যাচ্ছে যে এখানে আর সিঙ্গেল সিঙ্গেল পদ নাই, এখানে দেখা যাচ্ছে 3টা পদ একত্রে। 12 নম্বরে 2টি পদ একত্রে, 13 নম্বরে 2টি পদ একত্রে, 14 নম্বরে 2টি পদ একত্রে, 15 নম্বরে 3টি পদ একত্রে, 16 নম্বরে 2টি পদ একত্রে। সেম অ্যাজ পরবর্তী প্রত্যেকটা জিনিসে আসলে 1টা 2টা 3টা করে পদ একত্রে আছে। আমি একদম লাস্ট যে 20 নম্বর অঙ্কটা, সেই 20 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, তাহলে আশা করি আপনাদের বাকি সবগুলাই পারবেন। ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, বাকি সবগুলোই পারবেন। পারবেন তো? কনফিডেন্স আছে তো? পারবেন যে? জি কথা স্যার। বলে না, জি একটাও স্যার। কথা বলে না। জি স্যার। ওকে ফাইন। 20 নাম্বার, 20 নাম্বারে আসলে আমাদের অঙ্কটা কি রয়েছে? আমাদের অঙ্কটা রয়েছে ডিডিএক্স অফ, যখন আমাদের একের অধিক জিনিস ব্র্যাকেটে থাকবে, এরকম যে 8x³ -7 x টু দি পাওয়ার হাফ, তারপরে +2x টু দি পাওয়ার -3/2 +3, যখনই আমাদের এরকম জিনিস থাকবে আমরা কি করবো? এটাকে স্প্লিট করে দিব। দ্যাট মিনস আমার এই ডিফারেন্সিয়েশন, এই ব্যাপারটা আসলে প্রত্যেকটা পদের সাথে কি জড়িত। তার মানে যখনই আমার ডিফারেন্সিয়েশন করার সময় যোগ বা বিয়োগ, কথা মনোযোগ দিয়ে শোনো, যোগ বা বিয়োগ অবস্থায় পদসমূহ আলাদা আলাদা করা থাকবে। যোগ বা বিয়োগ, এটা আমি ইউভি মেথডেও শিখাবো। যোগ বা বিয়োগ করা অবস্থায় যখন পদগুলো আলাদা আলাদা করা থাকবে, তখন প্রতিটি পদের জন্যই আলাদা আলাদা ভাবে আমার ডিফারেন্সিয়েশন কাজ করবে। অর্থাৎ আমার এখানে 4টি পদ রয়েছে, 8x³ একটা পদ,
7x টু দি পাওয়ার হাফ একটা পদ, 2x টু দি পাওয়ার -3/2 একটা পদ এবং +3 একটা পদ। ঠিক আছে, আচ্ছা তার মানে এই যে এতগুলো পদ রয়েছে, এই এতগুলো পদের মধ্যে আমার সব জায়গায় ডিফারেন্সিয়েশন কাজ করবে আলাদা আলাদা ভাবে। দ্যাট মিন্স আমি লাইনটা এইভাবে ভেঙে লিখবো, ddx অফ 8x কিউব, ddx অফ 8x কিউব মাইনাস ddx অফ 7x টু দি পাওয়ার হাফ প্লাস ddx অফ 2x টু দি পাওয়ার -3/2 দেন প্লাস ddx অফ 3। তো ফার্স্ট অফ অল ফার্স্টেই বলে নেই লাস্টের যে এই অংশটা ddx অফ 3 এটা কিন্তু ধ্রুবপদ। দ্যাট মিন্স এখানে কিন্তু x এর সাপেক্ষে 3 কে আমরা ডিফারেন্সিয়েট করার কোনো মানেই হয় না বা কোনো ওয়েও নাই। তার মানে এই লাস্টের পদ ধ্রুবপদ, তার মানে এখানে শূন্য হবে, আগেই বলে নেই। আচ্ছা এখানে আসতেছি, এখানে 8 এর সাথে কোনো সম্পর্ক নেই ddx এর, সে 8 বাইরে বসলো। এখন এখানে আমরা আসলে এই যে 8x কিউব, আমি যে এখানে যে 8x কিউবের মানে কথাটা বললাম, এটা আসলে ইউভি মেথডের কথা বলেছি, এটা আমরা আসলে নেক্সট ক্লাসে আরো একটু ডিটেইলসে বুঝবো। বাট একটা জিনিস জেনে রাখো, যদি কোনো চলকের সাথে কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে, কোনো চলকের সাথে কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে, তাহলে সেই সংখ্যার উপরে ডিফারেন্সিয়েট কাজ করবে না, বাট সেটা শূন্য হয়ে যাবে না, সেটা বাম পাশে বসবে। অর্থাৎ আমরা এই জিনিসটা বাম পাশে গুণ অবস্থায় রেখে ddx অফ x কিউব লিখতে পারি, রাইট? সো মাইনাস এখানে 7টা গুণ অবস্থায় রয়েছে, এখানে 7 ddx অফ x টু দি পাওয়ার হাফ, এটা আমরা লিখতে পারি। এই জিনিসটাই তোমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার হবে কেন আমি এই জিনিসটা লিখতে পারি। সেখানে আমরা 2 ddx অফ x টু দি পাওয়ার -3/2 লিখতে পারি। সবার মনে এই কোশ্চেনটা আসে যে স্যার এখানে যদি আপনি 2 কে ডিফারেন্সিয়েট করেন তাহলে এখানে তো 0 আসার কথা, যেহেতু আপনি পরবর্তী এখানে এই লাইনে ddx অফ 3 এর জায়গায় 0 লিখছেন। সো এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার হব, এই ক্লাসের জন্য আপাতত এই প্রশ্নটা তোলা রইল। সো এখানে আমাদের কি দাঁড়ায় 8, এখন x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 3x স্কোয়ার একবারে আমরা বাদ দিয়ে দিলাম, আসলে 7, তারপরে যদি আমরা x কে নিয়ে আসি তাহলে হাফ -1, দ্যাট মিন্স -হাফ, বুঝতে পারবেন আশা করি, +2 ইন্টু এখানে আমাদের x, সরি 2 ইন্টু এখানে আমাদের ফার্স্ট, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে এই +হাফ, দ্যাট মিন্স x এর উপরে যে প্লাস হাফটা ছিল সেটা এখানে আসবে, অর্থাৎ 7 ইন্টু 1/2, 7 ইন্টু 1/2 দেন x টু দি পাওয়ার হাফ -1। এখন এখানে 2 ইন্টু -3/2 ফার্স্টে আসলো ইন্টু x টু দি পাওয়ার -3/2, তার সাথে আসলে -1। আচ্ছা, তো আমরা একবার এই জিনিসটা এক লাইনে না করি, এক লাইনে করলে হয়তো অনেকে বুঝতে নাও পারে। সো আমরা -1, সো আমরা এখানে দেখা যাচ্ছে 3 8 24 and x স্কোয়ার মাইনাস এখানে দাঁড়াচ্ছে 7/2 x টু দি পাওয়ার -হাফ, এখানে দাঁড়াচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 2 কাটাকাটি করে 3 x টু দি পাওয়ার, এখানে দাঁড়াচ্ছে -5/2। সো এইগুলো আমাদের ফলাফল আসতেছে। এখন এটাকে চাইলে মডিফাই করে এরকম ভাবে লেখা যায় যে x টু দি পাওয়ার -হাফ, এটাও লেখা যায়, অথবা এটাকে এভাবে লেখা যায় যে 24x স্কোয়ার -7/2 ইন্টু 1/√x। 1/√x কেন লিখলাম? 1/√x মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার +হাফ, ঠিক আছে, -3 উপরে লবে লিখলাম, আর x মাইনাস যেহেতু তার মানে নিচে পাওয়ারটাকে নিয়ে চলে গেল, দ্যাট মিন্স 5/2। তাহলে এই 5/2টাকে আমরা এভাবে লিখতে পারি 24x স্কোয়ার -7/2√x আর -3 এখানে x টু দি পাওয়ার 5/2, x টু দি পাওয়ার 5/2 এইটা সমান সমান রয়েছে আসলে x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, তার উপরে রয়েছে কত 5, x টু দি পাওয়ার হাফকে আমরা আসলে কি লিখতে পারি √x, তার উপরে কি রয়েছে 5, তাহলে x টু দি পাওয়ার 5/2টাকে আমরা আসলে √x হোল টু দি পাওয়ার 5 এভাবে আমরা লিখতে পারি। যদিও এটার অ্যান্সার এখানেও হতে পারে, যদিও অ্যান্সার এটাও এখানেও হতে পারে, আবার এটার অ্যান্সার এখানেও হতে পারে। সো আমার এমসিকিউতে আমি সর্বোচ্চ মানে যতটুকু পর্যন্ত যাওয়া সম্ভব ততটুকু পর্যন্ত যেতে বলবো, অর্থাৎ এমসিকিউর সলিউশন গুলো থাকবে এরকম বা অপশন গুলো থাকবে এরকম যে যতটুকু পর্যন্ত আমি যেতে মানে যাওয়া সম্ভব ওই অঙ্কটার জন্য ততটুকু পর্যন্ত যে লাইনটা আসে, যে অ্যান্সারটা আসে, সেটাকে আমি আমার অপশন হিসেবে রাখবো। সো তোমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে ট্রাই করবে।
সো 3-এর এখানে 20টা অঙ্ক রয়েছে, আসলে এগুলো 20টা অঙ্ক না, 20টা এমসিকিউ। আশা করি এগুলো নিয়ে কারো কোনো অবজেকশন থাকবে না, সবাই পারবে। আমি কি শিওর দ্যাট 3 নাম্বারটা সবাই পারবেন? 3 নাম্বারটা সবাই পারবেন, আমি কি শিওর? জি স্যার। স্যার, ওকে ফাইন, হ্যাঁ বলেন। স্যার এখানে ডিডিএক্স বাই ডিডিএক্স 3টা ইকুয়ালস টু 0 কেন হয়? ওকে, সেটাই তো ব্যাখ্যা করবো স্যার। ধ্রুবক পদ, দ্যাট মিনস এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করার মতো কিছু থাকে না, তখন সেটা 0 কেন হয় সেটা আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যা করবো। আমাদের তো এখনো 3টা জিনিস সূত্র বাকি, আমরা আজকে 7টার ভিতরে 4টা দেখিয়েছি, ঠিক আছে? যাতে আপনারা এমসিকিউ গুলো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন, দ্যাটস ওয়াই আমি 3 আর 4 নাম্বারটা আপনাদের আজকে কথা তুলবো। ফাইন, আমি আরেকটা দেখাবো। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। সাউন্ড শোনা যাচ্ছে? ওকে ফাইন। সো কল চলে আসছিল, সরি। সো যেটা বলছিলাম যে এটা আমরা ব্যাখ্যা করব, আমাদের আরো 3টা জিনিস ব্যাখ্যা করার জন্য অপেক্ষা করতেছে। সো আমি এখন আরেকটা জিনিস দেখি যে অনেকের একটা জিনিস থাকতে পারে, আমি জাস্ট এক্স 18 নম্বরটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেখানে আছে হচ্ছে x³ - 3 হোল স্কয়ার, তো বুঝতেই পারছো আগে আসলে এটা a - b হোল স্কয়ারে ভাঙানোর পরে তারপরে তোমরা আসলে ডিডিএক্স করবে, অর্থাৎ x⁴ এটা আসবে 6 - 6x³ +9। এখন এইটাকে তোমরা আসলে ডিডিএক্স অফ এই ফাংশনটা করবে। সো এটা নিয়ে কারো কোনো কথা থাকার কথা না। এখন 4 নাম্বারটাতে দেখো, 4 নাম্বারটাতে কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, 4 নাম্বারেতে মাত্র 8টা অঙ্ক রয়েছে। হ্যাঁ, কোনো মানে খুব বেশি ডিফারেন্ট নাই, জাস্ট ভগ্নাংশ। 4 নাম্বারে জাস্ট জিনিসটা কি ভগ্নাংশ করে দিয়েছে, ঠিক আছে? সো 4-এর যে একদম লাস্টের যে 4টা অঙ্ক রয়েছে, 4-এর যে লাস্টের 4টা অঙ্ক রয়েছে, দেখো সবগুলোর মধ্যেই কম বেশি রুট রয়েছে। 4-এর যে 4টা অঙ্ক রয়েছে সেগুলোর মধ্যে সব বেশি লাস্টের গুলোতে কি রয়েছে? রুট রয়েছে। তাহলে রুটকে নিয়ে কিভাবে অপারেশন করতে হয় আমরা জানি, রাইট? এবং 4-এর প্রথম যে 4টা অঙ্ক, সেই 4টা অঙ্কতে ভগ্নাংশ রয়েছে। তাহলে ভগ্নাংশ যখন থাকবে তখন ভগ্নাংশ থেকে আমরা কিভাবে কাজ করতে হয়, যেমন আমি যদি 4-এর 2 নম্বরটা নিয়ে কথা বলি, 4 আমি করাবো না, 4-এর 2 নম্বরটা নিয়ে কথা বলি, এটাকে নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের এখানে জিনিসটা রয়েছে x+1 হোল স্কোয়ার, তার নিচে রয়েছে হচ্ছে x³। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। আমি যদি এটাকে ভাঙি তাহলে x² + 2x + 1 পাবো, ডিভাইডেড বাই আমি কি পাবো, x³ পাবো। তারপরে এটাকে যদি আমি পদগুলোকে আলাদা করি তাহলে এরকম পদ পাবো, x² / x³ + 2x / x³ + 1 / x³। তাহলে এখন তুমি খেয়াল করো, x² / x³ তাহলে তুমি এখান থেকে আসলে কি পাচ্ছ, 1/x পাচ্ছ প্লাস 2x / x³। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, 2/x² পাচ্ছ। এখানে 1/x³, এখানে আসলে তুমি কিছুই পাচ্ছ না, কাটাকাটি যাচ্ছে না। তাহলে দেখো এই লাইনটাকেই তুমি এখন কিভাবে লিখতে পারো, 1/x এটা তোমার কাছে কি আসবে, x−1। 2/x² এটা তোমার কাছে কি আসবে, 2x−2। দেন 1/x³ এটা তোমার কাছে কি আসবে, x−3। এখন তুমি অবশ্যই ডিফারেন্সিয়েট করতে পারবা, এখন তুমি অবশ্যই ডিফারেন্সিয়েট করতে পারবা। আমি যদিও প্রত্যেকটা মানে প্রতি চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক করে দেই, 3 এবং 4 নম্বর অঙ্ক আসলে করে দেওয়ার কোনো মানে হয় না। সো 4-এ 8টা অঙ্ক রয়েছে, 3-এ 20টা অঙ্ক রয়েছে, সুন্দর মতো করে এই 28টা অঙ্ক এখন করবেন, এখন করবেন না ঘুমায়া। এটা করতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে। সো আমি এই এই সেশনটার পরে আর কোনো সেশন নিচ্ছি না। সো এই আধা ঘন্টা 45 মিনিটের ক্লাস করে দেন আমাকে হোমওয়ার্কটা মানে ক্লাস ওয়ার্ক বা বলেন হোমওয়ার্ক বলেন, আমাকে সবাই ইনবক্স করবেন পার্সোনালি ছবি তুলে, দেন আপনারা যে যার মতো কাজ করবেন। আমি কি বুঝাতে পারছি? আমি আজকে 12টার আগে সবার হোমওয়ার্ক আমার ইনবক্সে চাই। কারো কোনো কনফিউশন, কোনো কথা আছে? স্যার, কারো কোনো কথা আছে? বলেন। বলেন। আমি যেদিন ক্লাস মিসটা করেছি ওটার রেকর্ডেড ভার্সনটা আমাকে একটু পার্সোনালি সেন্ড করবেন, আমি ওটা ম্যাশ আপ করে ফেলেছি বাকিগুলোর সাথে। আচ্ছা, আপনি আমাকে বলেন কোন ডেট আপনারা, যারা আবারও বলি যারা ক্লাস মিস করেন বা কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে, যদি আমাকে ডেটটা বলেন আমি আপনাকে ওই ডেটের সবকিছু দিতে পারবো। ডেটটা না বললে আমার নিজের খুঁজতে হয়, ঠিক আছে? তো আপনারা কাইন্ডলি আমাকে একটু ডেটটা দিবেন তাহলেই হবে। ওকে
ফার্স্ট অফ অল, এবং সেকেন্ড অফ অল আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। আমি বাকি সবকিছু আপনাদের গুগল ইউটিউবে দিয়ে দিচ্ছি। আপনারা ক্লাস শুরু মানে ওয়ার্ক যেটা দিয়েছি সেটা শুরু করেন এবং সবাই এটা সাবমিট করবেন উইদিন 12টা সাবমিট করে তারপর যে যার কাজ করবেন। ভালো থাকবেন সবাই। আগামী পরশুদিন 9:30টায় দেখা হচ্ছে।